সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। গণমাধ্যমে সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় সম্পাদক পরিষদ সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন, এমনটাই জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সম্পাদক পরিষদের বৈঠক শেষে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সাংবাদিকদের মামলার বিষয়টি খতিয়ে দেখবে সরকার। এই বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। এ সময় নিউ ওয়েজ সম্পাদক নুরুল কবির বলেন, আইন কানুনের মধ্যে যে অগণতান্ত্রিকতা রয়েছে তা অবহিত করা হয়েছে। সরকার যতক্ষণ গণতান্ত্রিক আচরণ করবে, সম্পাদক পরিষদ এনগেজ থাকবে সরকারের সঙ্গে। ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হচ্ছে, 94 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সেই লিস্ট প্রধানমন্ত্রীর কাছে দেয়া হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে এত মামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য ভালো নয়। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। গত সরকারের গঠন থেকে এই পর্যন্ত কোনো ধরনের কোনো হস্তক্ষেপ সরকারের পক্ষ থেকে না থাকার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে সম্পাদক পরিষদ সর্বসম্মতিক্রমে অভিনন্দন জানিয়েছেন। অনুষ্ঠিত হল সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার প্রথম জানাজা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার, ডেপুটি স্পিকার সহ সংসদ সদস্যরা। এ সময় দেশের রাজনীতি ও অর্থনীতিতে মিজানুর রহমান সিনহার অবদান স্মরণ করেন তারা। 16 মে রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দ্য অ্যাকমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা। 1996 ও 2001 সালের নির্বাচনে মুন্সিগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রবীণ এই রাজনীতিক। তাই মরদেহ দেশে ফেরানোর পর প্রিয় সংসদ ভবন প্রাঙ্গণে নেওয়া হয়। রোববার বেলা 11:30টায় মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সংসদের দক্ষিণ প্লাজায়, যেখানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যরা জানান শেষ বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজউদ্দিন আহমদ, বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার কায়সার কামাল ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। পিতার মৃত্যুর পর 1975 সালে তিনি অ্যাকমি গ্রুপে যোগদান করেন এবং 1983 সালে থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মিজানুর রহমান সিনহার কর্মময় জীবন স্মরণ করেন তার রাজনৈতিক সতীর্থরা। অর্থনীতিতে এবং রাজনীতিতে প্রচুর অবদান রেখেছেন। তার মৃত্যুতে নিঃসন্দেহে আমরা একজন জনহিতৈষী, সৎ রাজনীতিককে হারালাম, একই সঙ্গে দেশের একজন অত্যন্ত উঁচু দরের শিল্পপতিকেও হারালাম। অমায়িক বন্ধুবৎসল একজন দিলখোলা মানুষকে আমরা হারালাম। তিনি শিল্পক্ষেত্রেও অনেক কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, সাথে সাথে জাতীয় সংসদে এবং তার রাজনৈতিক জীবনেও সকলের কাছে প্রিয়ভাজন হয়েছিলেন। যতদিন এই দলে ছিলেন ততদিন দলের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য তিনি ব্রতী ছিলেন এবং বিএনপি আদর্শে লালিত হয়ে তিনি বাংলাদেশের তার যত জায়গা ছিল সকল জায়গায় বিএনপি আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। 83 বছর বয়সী মিজানুর রহমান সিনহা 1990 সালে যোগ দেন বিএনপির রাজনীতিতে। দেশের ওষুধ শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই উদ্যোক্তার মৃত্যুতে শোক জানান উপস্থিত সকলে। ওনাকে যে আপনারা চিনেছেন, ওনাকে যে আপনারা বুঝেছেন, এর জন্য আমরা ফ্যামিলির তরফ থেকে, একমির তরফ থেকে সবাই কৃতজ্ঞ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অসম্ভব ধন্যবাদ আপনাদের সবাই। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। নতুন উপাচার্যের নিয়োগ প্রত্যাখ্যান করে আন্দোলনে নামা শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা চালায়। অন্যদিকে ছাত্রদলের দাবি, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছে শিবির। এখনও ক্যাম্পাস এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই উত্তাপ ছড়ায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে। আজ রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস ও আশেপাশের এলাকা। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ দেয় সরকার। শিক্ষার্থীদের একটি অংশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ডুয়েট শিক্ষকদের মধ্যে থেকে কাউকে ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনে নামেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন ভিসির ক্যাম্পাসে আসার খবরে সকাল থেকে মুখোমুখি অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থী ও উপাচার্যের পক্ষ নেয়া শিক্ষার্থীরা। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে তাদের উপর হামলা চালায়। শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা গেটে অবস্থান করছি সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসের ছাত্রদলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। কিন্তু আমরা ছাত্ররা সেখানে সর্বাত্মকভাবে প্রোটেক্ট করার চেষ্টা করি। যিনি আমাদের অভিভাবক হবেন, ভিসি হবেন, এটা ডুয়েটের মধ্যে থেকে হতে হবে। কারণ হচ্ছে আমাদের ডুয়েটের যে সকল শিক্ষক কর্মরত আছেন তারা আমাদের ম্যান্ডেট বোঝেন, তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বোঝেন। অন্যদিকে ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনের নামে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলেছে শিবির। ভিসি স্যার শঙ্কিত ছিল, ভয়ের ভিতরে ছিল, তো আমরা ভিসি স্যারকে বাইরে রিসিভ করে আমরা গেটের দিকে অগ্রসর হই। গেটে গিয়ে যখন আমরা ঢোকার চেষ্টা করি, অতর্কিতভাবে আমাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করে। আমরা রাষ্ট্রকে সম্মান জানাই, সরকারি সিদ্ধান্তকে সম্মান জানাই। আমরা চাই এই ভিসি দায়িত্ব গ্রহণ করব। এখানে ছাত্র শিবির এবং জাতীয় ছাত্র শক্তিদের বি টিমের নেতৃবৃন্দদের মাধ্যমে আজকের এই হামলা তারা চালাইছে। ডুয়েট ছাত্রদল কখনোই এই সহিংসতাকে সাপোর্ট করে না। সংঘর্ষ থামাতে কয়েক রাউন্ড টিয়ার শেল ছোড়ে পুলিশ। ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শকের বিষয়ে আরও জানবো, ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। শাওন ঠিক একইভাবে রয়েছে। আমি একটু দৃশ্যটি ঘুরে দেখতে পারি। দুই পাশে কিন্তু এই যে একটি ব্যস্ততম একটা সড়ক রয়েছে ডুয়েটের ঠিক পাশেই, এই মূল ফটক থেকে শুরু করে চারপাশে আসলে ঘিরে রেখেছে। তার কোথাও কোনো সাধারণ মানুষ আসলে যেতে দিচ্ছে না, এটি একটি রয়েছে। তবে এখনো পর্যন্ত বেশ 4 থেকে 5 ঘন্টা যাবত কিন্তু আমরা কিন্তু এর আশেপাশে কোনো প্রশাসনের কোনো নিরাপত্তা বলয় দেখি নেই যে আসলে উভয় পক্ষকে নিয়ে বসবে, সমঝোতা যাবে সেই বিষয়টা। তবে এখনো কিন্তু ঠিক একই কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু আসলে থমথমে বিরাজ করছে। আসলে একটু পর পর স্লোগান দিচ্ছে ক্যাম্পাসের ভিতর থেকে, বাহিরে যারা অবস্থান করছে ছাত্রদলের একটি পক্ষ, সেখান থেকেও কিন্তু একটু পর পর কিন্তু দেখছি যে স্লোগান আসছে। অর্থাৎ বলা চলে যে পুরো ক্যাম্পাস জুড়ে পুরো এরিয়াটি কিন্তু আসলে একটি থমথম বিরাজ করছে। স্থানীয়রা কিন্তু একটি তারা কিন্তু বলা চলে যে এই যে তারা যে কোথাও যাবে বা কি করবে সেটি নিয়ে কিন্তু আমাদের কাছে কিছুক্ষণ আগে বলছিল যে এই ক্যাম্পাসকে কেন্দ্র করে তাদেরও কিন্তু একটি বিশাল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কোথায় কোনো মুভমেন্ট করতে পারছে না, যারা শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু ক্যাম্পাস থেকে বের হতে পারছে না। অর্থাৎ যারা এখনো ভিতরে আবদ্ধ রয়েছে, তারা বের হতে পারছে না। আমরা দেখছি কিছুক্ষণ পর পরে স্লোগান আসছে, সেই স্লোগানে কিন্তু আসলে পুরো এলাকাতে কিন্তু আসলে থমথমে বিরাজ করছে, আতঙ্কে কাজ করছে। সবকিছু মিলে যদি বলি পুলিশ। পলাশ, ধন্যবাদ আপনাকে। মিরপুর শাহ আলী মাজারে হামলার নিন্দা জানিয়েছেন এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। একটি বিশেষ দলের সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠার বিষয়ে তারা বলেন, এ ধরনের ঘটনায় যারাই জড়িত থাক শাস্তির আওতায় আনতে হবে। সকালে শাহ আলী মাজার পরিদর্শন শেষে সব কথা বলেন নেতারা। এছাড়া মাজার পরিচালনা কমিটিতে সৎ গুরুদের অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজার। বৃহস্পতিবার মিরপুরে শাহ আলী মাজারে হামলার ঘটনা ঘটে। এতে মাজারে ছড়িয়ে পড়ে উত্তেজনা। কি ঘটেছিল বৃহস্পতিবার? যমুনা টেলিভিশনকে কয়েকজন জানালেন, মুখে মাস্ক পরে একটি বিশেষ দলের সমর্থকরা এসে অতর্কিত হামলা চালায়। একদল 1 নম্বর গেটে খাড়া করে থুয়া, আরেক দল ভিতরে এসে আয়া সব কটার দাওয়া দিছে। মাজারের কিছু আপনার ওই যে সিন্নি সেলাতে যে সকল ডেকে টাকাগুলো, মান্যতের যে টাকাগুলো দেয়, এগুলো হচ্ছে ছিনতাই করে এবং অনেককে মারধর করে, তাদের মোবাইল, মানি ব্যাগ এগুলো হচ্ছে তারা নিয়ে যায়। আয়া প্রথমে মিছিল করছে, মিছিল কইরা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকা পরে ভাঙচুর করছে, তারপর পাগল সব সাধারণ লোককে মারছে আর সবটি মাস্ক চিন্তা ছিল।
মিরপুরে শাহ আলী মাজারে হামলার ঘটনায় সকালে পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। জনগণের টাকায়, জনগণের দানের টাকায় মাজার চলে। এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, মাজার দখল করে হামলার ঘটনায় যাদেরই যোগসাজশ আছে তাদেরকেই বিচারের আওতায় আনতে হবে। প্রত্যেককে গ্রেফতার করতে হবে। তারা বিএনপি হোক, তারা জামাত হোক, অন্য যে কোনো দল হোক, আমরা সেটা দেখতে চাই না। তাদেরকে গ্রেফতার করতে হবে, এর বাইরে কোনো আলোচনা নাই। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, রাষ্ট্র ও দেশ না বদলালে বৈষম্য দূর করা সম্ভব নয়। আমাদের মতবিরোধ থাকবে, পথের পার্থক্য থাকবে, কিন্তু কথা হবে যুক্তির সাথে, শক্তির সাথে না। এই দেশকে, রাষ্ট্রকে যদি আপনি না বদলান, এই অসাম্য এবং বৈষম্য কখনো দূর হবে না। বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার বলেন, মাজারে ইজারা দেয়া বন্ধ করতে হবে। মাজার কমিটিতে সৎ গুরুদের অন্তর্ভুক্তি থাকলে দখলের চেষ্টা ও সংঘাত বন্ধ করা সম্ভব। ইজারা ব্যবস্থা বন্ধ করতে হবে। মাজারে যা কিছু আসে সেটা যেন এখানকার গরিব মানুষ পায়, সেই গরিব মানুষকে পাবার ব্যবস্থা করতে হবে। রাষ্ট্র অবশ্যই সেটা দেখবে, সেটা ডিসি দেখবে, কোনো সমস্যা নেই। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 6 শিশুর। এর মধ্যে রাজধানীতে 3 জন সহ সিলেট, বরিশাল ও ময়মনসিংহে মিলেছে মৃত্যুর খবর। এখন পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 35 জনে। বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 78 জন, চিকিৎসাধীন 321 জন। রাজশাহী মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 3 জন। এই জেলায় হামের প্রকোপ কিছুটা কমতে থাকায় স্বস্তিতে অভিভাবকরা। এদিকে খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী হাম ও উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 1517 জন। কিছু কিছু স্থানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকট থাকায় মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। বাচ্চা তো একটু সামান্য সুস্থ, আগে অনেক অসুস্থ ছিল আর কি। আর যা ওষুধ পানি সবকিছু আমাকে কেনাকাটা, এখান থেকে কিছু আমাকে দেয় নেই। কষ্ট আমাদের হয়েছে, হইলেও কিন্তু বাচ্চা তো কষ্ট তো হবেই, কোনো করার কিছু নাই। কোনো ঔষধ পাওয়া যায় না, এই অসুবিধার সব ঔষধ বাইরে দিয়ে কিনা লাগে। মানে হয়রানি করতেছে, কিন্তু পর্যাপ্ত যেই ইয়াটা পাওয়ার কথা, চিকিৎসাটা পাওয়ার কথা, ওইটা আমরা পাচ্ছি না। হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্ত কমিটি গঠন ও ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সাবেক উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই রিট আবেদন দায়ের করেন। এদিকে অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্তের বৈধতা খতিয়ে দেখতে হাইকোর্টে রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে করা ওই রিটের বিষয়ে বৃহস্পতিবার আদেশের দিন ঠিক করেন হাইকোর্ট। এই নিয়ে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে 3টি রিট হল হাইকোর্টে। রাষ্ট্র ক্ষমতায় বসার 3 মাস পূর্ণ করল তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এই 90 দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, অর্থনৈতিক পুনর্গঠন আর প্রশাসনিক স্থবিরতা কাটানোর দিকে দিয়েছে মনোযোগ। তাই এখনও সরকারকে মূল্যায়নের সময় আসেনি মনে করেন বিএনপি নেতারা। বলছেন, ভিত্তি স্থাপনের সময় চলছে এখন। সুশাসন প্রতিষ্ঠা আর সরকারকে জবাবদিহিতামূলক করাকে দেখছেন গণতান্ত্রিক যাত্রায় বিশাল অগ্রগতি হিসেবে। আরিফিন শাকিলের রিপোর্ট। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আস্থাহীনতা, মব সন্ত্রাস, অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক শূন্যতার এক চরম অস্থিরতার মধ্যে বিপুল জনরায়ে প্রধানমন্ত্রী দায়িত্ব নেন তারেক রহমান। প্রায় 2 দশকের নির্বাসন শেষে তার কাঁধে চাপে আগামীর বাংলাদেশ গড়ার গুরুভার। কিন্তু মসনদে বসতেই সামনে আসে বৈশ্বিক জ্বালানি সংকট। মুহূর্তেই যার ধাক্কা লাগে জনজীবনে। সংকট কেবল জ্বালানিতেই সীমাবদ্ধ ছিল না। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা থেকে শুরু করে বাজার অস্থিরতা, প্রতিটি পদেই দিতে হচ্ছে কঠিন অগ্নি পরীক্ষা। 3 মাস বয়সী বিএনপি সরকারের দাবি, দক্ষতা আর আন্তরিকতাই সেই প্রাথমিক ধাক্কা সামলে সাফল্যের পথে যাত্রা শুরু করেছেন তারা। 90 দিন ছিল স্রেফ প্রস্তুতি। আমাদের বহু ঋণ শোধের সময় হয়ে গেছে, কিন্তু সেই ঋণ করে যা করা হয়েছে সেখান থেকে রিটার্ন এখনও পাওয়া যাচ্ছে না। এর ফলে অর্থনীতির উপর একটা প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। 3 মাসের মধ্যে কোনো কিছুরই তারা ফল দেখতে পাবে না, কিন্তু মানুষ এটা তো দেখবে যে সরকার তার কল্যাণের জন্য
কাজ শুরু করেছে কিনা। মন্ত্রীদেরকে উনি এত ব্যতিব্যস্ত রেখেছেন প্রত্যেককে দায়িত্ব পালনের ক্ষেত্রে, এবং জবাবদিহিতা ও কৈফিয়তের যে পদ্ধতিটি চালু করেছেন, এটাও একটা ভালো উদাহরণ হয়ে থাকবে ভবিষ্যতের জন্য। বহু বছরের আবর্জনা 3 মাসে পরিচ্ছন্ন করা সম্ভব নয়, একটু সময় লাগবে, যে পুরোপুরি না হলেও সফল। সরকারের 3 মাসের খতিয়ানে বড় অর্জন ধরা হচ্ছে কৃষি, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতকে। বিশেষ করে কৃষকের ঋণ মওকুফ, নদী খাল খনন আর পদ্মা ব্যারাজের মতো মেগা প্রকল্পের সিদ্ধান্ত জনআস্থায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন নেতারা। কৃষিকার্ড কি দৃশ্যমান না, খাল খনন কি দৃশ্যমান না, পদ্মা ব্যারেজের আজকেও অনুমোদন একটাকে দেওয়া হয়েছে, এটা কি দৃশ্যমান না? এইভাবে গত 3 মাসে আপনি হিসাব করে দেখেন, 300 বলবো না, তবে এর কাছাকাছি প্রজেক্ট অনেকটা দৃশ্যমান হয়েছে। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কানেক্ট করতেছি, ওনার নেতৃত্বে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আজকে সচল। অনেক বিবেচনা করে এই কার্ডগুলি যারা পাবে সেটা নির্ধারণ করা হয়েছে, এবং আজ পর্যন্ত কেউ এটা কিন্তু অভিযোগ করতে পারে নাই যে আমরা রাজনৈতিক চিন্তা থেকে কার্ড দিয়েছি। যে যাই বলুক, জনগণ আমাদের অ্যাপ্রিসিয়েট করবে, এবং আমরা আশা করতেছি, আমরা দেখছি যে জনগণ অ্যাপ্রিসিয়েট করছে। তবে 3 মাসের সবচেয়ে বড় চমক সরকার প্রধানের জবাবদিহিতার মানসিকতা। সম্প্রতি জনগণের সাথে সম্পৃক্ত তৃণমূলের নেতাকর্মীদের প্রশ্নের মুখোমুখি করেন মন্ত্রীদের। বিএনপি বলছে এটি তাদের রাজনৈতিক অঙ্গীকারের জবাবদিহিমূলক বাংলাদেশের আনুষ্ঠানিক সূচনা। এই ম্যানিফেস্টোতে আমরা যা যা বলেছি, আমাদের সর্বোচ্চ দিয়ে সরকারকে চেষ্টা করতে হবে এই ম্যানিফেস্টোর বাস্তবায়ন করার জন্য। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শপথ গ্রহণের 3 মাসেই ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছেন ক্ষমতাসীনরা, এমনটাই অভিমত প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামের। গণভোটকে উপেক্ষা করা, স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ, অবাধ চাঁদাবাজি, সর্বোপরি সরকারের অগণতান্ত্রিক আচরণ জনগণের কাছে দলটিকে ধীরে ধীরে অপ্রিয় করে তুলছে দাবি জামায়াতের। তবে এই 3 মাসে বিরোধী হিসেবে নিজেদের ভূমিকায় সন্তুষ্ট দলটি। দাবি, ভালো উদ্যোগে সহযোগিতা আর জনবিরোধী সিদ্ধান্তের প্রতিরোধে তারা সক্রিয়। সংসদ সদস্যরূপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 68 আসন জিতে প্রধান বিরোধী দলের ভূমিকায় জামাতে ইসলামী। সংখ্যাগরিষ্ঠ আসন জিতে নেয় সরকার গঠনকারী বিএনপি। 17 ফেব্রুয়ারি শপথ নেয় ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল। শপথ গ্রহণের পর পেরিয়েছে 3 মাস, শেষ হয়েছে সংসদের প্রথম অধিবেশন, যা পরিপূর্ণ ছিল কথার লড়াই, উত্তেজনা, মতবিরোধ, এমনকি ছিল বিরোধী দলের ওয়াকআউটও। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার প্রশ্নে এখনও সরকারের সাথে বিরোধী দলের রয়ে গেছে মতবিরোধ। জামাত নেতারা বলছেন, গণভোটের রায়কে অস্বীকার করে সরকার যাত্রাপথেই ভুল করেছে। এর মাধ্যমে হ্যাঁ ভোট দেয়া বিপুল সংখ্যক ভোটার এবং বিরোধী দলের আস্থা হারিয়েছে সরকার। গণতান্ত্রিক সরকার হয়েও স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ বিএনপির আরেক অগণতান্ত্রিক আচরণ দাবি করছেন জামাত নেতারা। জানান, অব্যাহত চাঁদাবাজি আর আওয়ামী সরকারের রেখে যাওয়া ব্যবস্থাপনা টিকিয়ে রাখা ফ্যাসিবাদের দিকে অগ্রসর হওয়ার আরও একটি ধাপ। 3 মাস সাক্ষী দিচ্ছে যে না, দেশটা বোধহয় ভালো পথে যাচ্ছে না। তার যে উদ্যোগ থাকা দরকার, সে উদ্যোগটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। ফ্যাসিস্ট সরকারের দলের করছে, এখন বর্তমান সরকারি দলের লোকেরাই চাঁদাবাজি করছে, পত্রপত্রিকায় ধরা পড়ছে। এটা যদি বন্ধ করা না হয়, তাহলে মানুষ বিক্ষুব্ধ হয়ে এখন আবার অন্য আর একটা কোনো আন্দোলন হয় কিনা অনেকে এটা আশঙ্কা করছে। যে লক্ষ্যে বিপ্লব করেছি সেই লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি। এটা এই সরকারের চরম ব্যর্থতা, এবং আমি মনে করি এই সরকার একটি পেশিবাদী শাসনের দিকে যাচ্ছে। আমি মনে করি এটা তার প্রথম লক্ষণ। নির্বাচন না দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করে দিয়েছে। আওয়ামী রেজিমের সেই শাসন কাঠামো, তারা যে রেখে যাওয়া তাদের যে এস্টাবলিশমেন্ট, কোনো গুরুত্বপূর্ণ পদে কোনো ব্যক্তিকে ওএসডি করেছে আমরা দেখি নাই। তবে বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ আছে বলেই দাবি করছেন জামাত নেতারা। জনবিরোধী সিদ্ধান্ত প্রতিরোধের পাশাপাশি তাতে অংশ না নেয়ার ব্যাপারেও তারা অনড়। তবে সরকারের জনকল্যাণকর সিদ্ধান্তে সহায়তার অনেক উদাহরণ রয়েছে, এমন দাবি তাদের। আমি বলবো, বাংলাদেশ জামায়াত ইসলামী সহ আমাদের 11 দলীয় জোট, তারা সঠিক পথে আছে এবং সরকারের যে কোনো অগণতান্ত্রিক এবং ন্যায্যতা বিরোধী যে কোনো সিদ্ধান্তে আমরা প্রতিবাদ করব। ভালো কাজ করলে আমরা সহযোগিতা করছি বা করব, খারাপ কাজ হলে আমরা সহযোগিতা করব না, বরং এটার বিরুদ্ধে অবস্থান নিয়ে এটাকে সংশোধন করার চেষ্টা করব।
এই লাইনেই জামাত ইসলাম চেষ্টা করছে। নেতারা বলছেন জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে নিজস্ব চিন্তাধারা সম্পূর্ণ কেন্দ্রীভূত রেখেছে দলটি। এই আন্দোলন তত আস্তে আস্তে আমার মনে হয় জোরদার হবে। বিএনপি এই জুলাই সনদ বাস্তবায়ন করতে বাধ্য হবে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সরকারের নির্বাচন ইশতেহারে ঘোষিত ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে দেশের বিমানবন্দরগুলোতে চালু করা হয়েছে ফ্রি ওয়াইফাই সেবা। এমনটাই জানিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন শেষে একথা জানান তিনি। মন্ত্রী জানান, ইতিমধ্যে 8টি বিমানবন্দর ও 6টি রেলওয়ে স্টেশনে এই সেবা চালু করা হয়েছে। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, যাত্রী সেবা আরও সহজ, দ্রুত ও প্রযুক্তি নির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে থাকা পরিকল্পনাগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। শিগগিরই চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল। এর মাধ্যমে যাত্রী সেবার মান ও সক্ষমতা আরও বাড়বে বলে আশা করেন তিনি। ইতিমধ্যে আমরা 8টা এয়ারপোর্ট, 6টা রেলওয়ে স্টেশন এবং 4টি ট্রেনগুলিতে আমরা ফ্রি ওয়াইফাই চালু করে দিয়েছি। যারা যাত্রীরা আসতেছেন, প্রবাসী ভাইরা আমাদের বিদেশ থেকে যারা আসছেন, তাদের সুবিধাটা দেখাই আমাদের এই বিমানবন্দরের মূল লক্ষ্য। আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 10 বছরের দণ্ডপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল 2। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেল তাকে সাজা ভোগের জন্য কারাগারে পাঠান। এর আগে মোহাম্মদপুর থানা থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গতকাল সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। গত 9 এপ্রিল আবু সাইদ হত্যা মামলায় তাকে 10 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আবু সাইদ হত্যায় উস্কানি, প্ররোচনা, সহযোগিতা ও দায়িত্ব অবহেলার অভিযোগ রয়েছে। ট্রাইব্যুনালে বিচার চলাকালে তিনি শুরু থেকেই পলাতক ছিলেন। সে কারণে তার পক্ষে আইনি লড়াই করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তার ও প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা, পরে তালা ঝুলিয়ে দেন। প্রক্টোরিয়াল বডির বিরুদ্ধে দায়িত্বে ব্যর্থতার অভিযোগ শিক্ষার্থীদের। গত 12 মে ক্যাম্পাসের পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে বহিরাগতের বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়। অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। অভিযুক্তকে গ্রেপ্তার ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন ছাত্রছাত্রীরা। কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাকসু নেতারাও। এই 7 দিন কর্মসূচি যে উনি আমাদেরকে দেখাইছে, এই 7 দিনটা তো আসলে 1.5 মাস। সেই 1.5 মাস যদি একটা স্টুডেন্টকে ভুগতে হয় এত বড় একটা ইনসিডেন্টের পর, সেই দায় আসলে কার? প্রশাসন কেন প্রথম দিন সিসিটিভি ফুটেজটা দেয় নাই, যেটা 3 দিন পরে বের হয়েছে? এই ক্যাম্পাসে এখন আমরা অনিরাপদ বোধ করি। আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য যে প্রকল্পগুলো আছে, যে অ্যাক্টিভিটিস গুলো আছে, সেগুলো বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে ইতিমধ্যেই এনশিওর করেছে যে অর্থের যত প্রয়োজন হবে সেগুলো সরবরাহ করা হবে। ফেসবুকে হাহা রিয়াক্ট দেয়াকে কেন্দ্র করে হামলায় এক নারীর মৃত্যু হয়েছে কক্সবাজারের হুখিয়ায়। হামলাকারীরা বিএনপি ও ছাত্রদল নেতাকর্মী বলে অভিযোগ নিহতের স্বজনদের। হামলার শিকার ছেলেকে রক্ষা করতে গিয়েছিলেন মা। মারধর ও আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। খুনিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ হয়েছে এলাকায়। শনিবার রাত 9:30টার দিকে রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ইউনুস নামে এক যুবককে মারধর শুরু করেন। তার বন্ধু ইমরান ছুটে গেলে তাকেও পেটায়। এ সময় ছেলে ইমরানকে রক্ষা করতে গেলে তার মা সৈয়দা বেগমের উপরও হামলা হলে তিনি অজ্ঞান হয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে মাদ্রাসার দেয়ালে জয় বাংলা ও শেখ হাসিনা লেখা হলে দেয়াল লিখন নিয়ে ফেসবুকে পোস্ট দেন ছাত্রদল কর্মী জিশান। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ইউনুস হাহা রিয়েক্ট দিলে উত্তেজনা তৈরি হয়। এরই জের ধরে হামলা ও হত্যাকাণ্ড।
বিভিন্ন নেতাকর্মীদের সাথে উপজেলা ইউনিয়ন মানে জেলা থেকে শুরু করে সমস্ত মানুষের কাছ থেকে আপনারা জাস্টিফাই করতে পারবেন আমি কোনো ছাত্রলীগ বা আওয়ামী লীগ করছি এমন কোনো প্রমাণ থাকলে আপনারা আমার শাস্তি বিয়ে করে। হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ নিহত ও আহতের স্বজনদের। হামলায় নিহতের মেয়েসহ 2 জন নারী আহত হন। আমি জাহিলিয়াত তো এখানে চলে আসে এখন আমাদের গ্রামে। এখানে হয়তো বা মতপার্থক্য থাকতে পারে, এখানে কিছু আমলি করতে পারে, হয়তো বা জামাত সমর্থক থাকতে পারে। তাই বলে যে এখানে মানুষকে মেরে ফেলতে হবে, এই মামলার নামে চাঁদাবাজি করতে হবে, হয়রানিমূলক আচরণ করতে হবে, এটা তো না। তবে হামলার অভিযোগ অস্বীকার করেন স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতারা। যদি আপনি মামলা করেন তাহলে তো প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মামলা করা যাবে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে। এটা মিথ্যার দিকে যায়েন না। ঘটনার পর ছাত্রলীগ কর্মী ইউনুসকে পুলিশ হেফাজতে নিলেও পরে ছেড়ে দেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। আসার পরে থানায় আনার পরে আমি আমার নিজেকে জিজ্ঞেস করছি কি হয়েছে, তখন সে বলল এই ঘটনা। আমাদের পুলিশ তো জানে না যে ওই মহিলা এখানে মারামারি হয়েছে বা মারছে বা কি হয়েছে, কি আমার পুলিশ জানে। আমার পুলিশ এসে কলেজ ভিত্তিতে হলে ঝামেলা হচ্ছে যান, তখন দেখি ইউনুসকে পাবলিকে দিচ্ছে নিয়ে আসছে। আমার পরে হলে জানতে চাচ্ছে আপনি সবকিছু। রোববার বিকালে নিহতের জানাজায় অংশ নেন এলাকার সর্বস্তরের মানুষ। হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে উখিয়া টাইপালংয়ে মানববন্ধন করেছে এলাকার মানুষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ। অনলাইন জুয়ার মাধ্যমে প্রতিদিন প্রায় 2 কোটি টাকা অবৈধভাবে ইনকাম এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করছে একটি চক্র। এমন চক্রের মূল হোতা সহ 10 জনকে আটক করেছে সিআইডি। বিকালে মালিবাগ সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন সিআইডি প্রধান মোসলেউদ্দিন আহমদ। বলেন, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে এরা কাজ করে আসছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় 6 মে ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ থেকে 4 জন এবং 16 মে নরসিংদী এবং ধানমন্ডি থেকে 4 জনকে আটক করা হয়। এ সময় বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধারের কথা জানান সিআইডি। এ সময় আন্তর্জাতিক সহযোগী সংস্থাগুলোর সাথে আলোচনা করে টাকা ফেরত আনার চেষ্টা চলছে বলে জানান তিনি। এছাড়া অনলাইন জুয়া বন্ধ করতে অনলাইন জুয়ার সাথে জড়িত এমন 116টি বিটিআরসিতে পাঠানো সহ নানা উদ্যোগের কথা জানান সিআইডি প্রধান। মাসের 6 তারিখে আমরা সিআইডির একটি দল ময়মনসিংহ এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের প্রথম 4 সদস্যকে গ্রেফতার করি। নরসিংদী জেলার পলাশ থানা এবং ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অভিযান চালিয়ে আমরা এই চক্রের আরও 4 জনকে গ্রেফতার করি এবং আমরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস, গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছি। এলপিজি ব্যবহারের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সরকার। বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ঘন ঘন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। সকালে এলপিজি খাতে সেফটি ও সিকিউরিটি বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেক হোল্ডারদের অংশগ্রহণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় বক্তারা বলেন, শুধু সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করলেই হবে না, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও সমন্বিত উদ্যোগ। বক্তাদের মতে অসচেতনতা এবং নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করায় বাসাবাড়িতে প্রায় দুর্ঘটনা ঘটছে। এই ধরনের ঝুঁকি কমাতে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে অটো গ্যাস স্টেশনের লাইসেন্স প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার আহ্বান জানান এলপিজি অটো গ্যাস স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। আমরা সেফটি নিয়ে অত মাথা ঘামাই না, যেটুকু আমরা মুনাফা নিয়ে ঘামাই। সো এই কালচারটা যেহেতু অনুপস্থিত রয়েছে আমাদের মাঝে, এই কালচারাল চেঞ্জ না আসলে আমাদের কষ্ট হবে এটাকে ইমপ্রুভ করতে। ডিজাইন, পাইলটিং ও প্রশিক্ষণ শেষে 2028 সালে শিক্ষার্থীরা প্রাথমিকের নতুন কারিকুলাম পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ আয়োজিত শিক্ষা ও গবেষণা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন তিনি। প্রধান অতিথি বলেন, চলমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের শেখানোর জায়গা থেকে অনেক দূরে নিয়ে যাবে। নতুন কারিকুলামে শিক্ষার্থীরা কেবল শ্রেণীকক্ষে আবদ্ধ থাকবে না বলেও জানান তিনি। 2027-28 ভেতরে আমাদের শিক্ষকেরা
এই নতুন কারিকুলামে ট্রেন্ড হবে। এবং এই নতুন কারিকুলাম আমরা ওই আলোকে ভাষা, নিউমারেসি, গণিত, সিভিক এডুকেশন এবং একই সাথে ওই সিভিক এডুকেশনের সাথে কানেক্টেড বাট সেপারেট স্পোর্টস অ্যান্ড কালচার, এই ভিত্তিতে আমরা নতুন কারিকুলাম শেখাচ্ছি। চাকরির ভিসায় বিদেশ যেতে বাধ্যতামূলক বিএমইটি কার্ড, আর এই কার্ড পেতেই চরম দুর্ভোগে পড়েছেন লাওসগামী কর্মীরা। সকালে রাজধানীর কাকরাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি অফিসের সামনে অবস্থান নিয়ে ভুক্তভোগীরা জানান, ভিসা সম্পন্ন হলেও কার্ড না পাওয়ায় বিদেশ যেতে পারছেন না তারা। অনেকের ভিসার মেয়াদও শেষ হবার পথে। ভুক্তভোগীদের অভিযোগ, ধার দেনা করে ভিসার জন্য টাকা দিলেও বিএমইটি কার্ড জটিলতায় অনিশ্চয়তায় পড়েছে তাদের বিদেশ যাত্রা। দ্রুত কার্ড ইস্যু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। আমি লাহোর যাওয়ার জন্য আমি টাকা দিছি 4,20,000 টাকা। একবার ভিসা এক্সপায়ার হয়েছে, আবার ভিসা রিনিউয়াল করছে, এখন আবার এক্সপায়ার হওয়ার পথে মেন পাওয়ার জন্য বেঁধে যেতে পারতেছেন। এই দেশের নাগরিক হয়ে কর্ম করে খাবো, সেই কর্ম করে খাওয়ার জন্য যদি আমি মেন পাওয়ার না পাই, পারমিশন না পাই, তো দেশে আমাদের কি এমন একটা মূল্য আছে? এজেন্সিওয়ালা বলতেছে বিএনইটি হইতেছে না, বিএনইটির কারণে ক্লিয়ারেন্স পাইতেছে না, বিধায় আমার ফ্ল্যাট দিতেছে না। আমার বিষয়টা এখন ম্যাচ শেষ হয়ে যাইতেছে। বাংলাদেশের সকল পথশিশুকে তার মৌলিক অধিকার রক্ষা, নিরাপত্তা ও সুরক্ষা প্রদানে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। রুলে বলা হয়, পথশিশুরা মৌলিক অধিকার সহ সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা, তারপরও তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। পথশিশুদের সুরক্ষায় যথাযথ কর্তৃপক্ষ কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। পথশিশুদের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠায় জনস্বার্থে রিট করেছিল শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠন ইকিউটাস। পরে রিটকারীরা বলেন, দেশের সকল পথশিশুরা তাদের অধিকার পেতে চায়, কিন্তু বাস্তবে তারা সকল নাগরিক সুরক্ষা থেকে বঞ্চিত। একটি রুল জারি করেন যে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং খামখেয়ালিপনাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না। পথশিশুদের যে সুযোগ সুবিধা এবং তাদের যে একটি নির্দিষ্ট নীতিমালার মধ্যে নিয়ে আসার কথা, সেই অনুযায়ী তাদেরকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। বর্তমানে দেশে অতিরিক্ত পেস্টিসাইড, রাসায়নিক সার ও হাইব্রিড খাদ্যের ব্যবহারের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে এমন মন্তব্য করেন তিনি। শিশু স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এখন 10 থেকে 15 বছর বয়সী শিশুদের মধ্যেও গুরুতর কিডনি সমস্যার প্রবণতা দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, মাছ, মুরগির মাংস ও শাকসবজিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী জেনে শুনে নিম্নমানের ও ক্ষতিকর খাদ্যপণ্য তৈরি করছেন, যা তার নিজেদের সন্তানদের খাওয়ান না। চিফ হুইপ আরও বলেন, হার্ট ফাউন্ডেশন গণমানুষের দোরগোড়ায় পৌঁছতে পেরেছে। বাংলাদেশের মানুষের হার্টের সমস্যা আছে, এই কথাটা বলে মানুষকে চিকিৎসার উদ্বুদ্ধ করেছে এই ফাউন্ডেশন, তার নাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। মানুষের অ্যাওয়ারনেস বিল্ড আপ করা, যে মানুষের হার্টের প্রবলেম কেমনে হয় এবং তার সমাধানের রাস্তা কি, সেটা বের করার জন্য এই ফাউন্ডেশন কাজ করে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসারের মরদেহ দেশে পৌঁছেছে। বিকাল 5টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় কারিনার বনানীর বাসায়। মাগরিবের নামাজের পর বনানী ডিওএইচএস মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বাদ মাগরিব। রাত 8টায় বনানীর দরবার শরীফ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং রাত 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। পরে মরদেহ গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন কারিনা কাইসার। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই ছিল সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।